আচ্ছা, ১৯৪০ সালের এক সাধারণ রাঁধুনির স্বপ্ন, সেটা কি আজকের দিনেও আমাদের কিছু বলতে পারে? আদর্শ হিন্দু হোটেল কিন্তু শুধু একটা উপন্যাস নয়, এটা সততা আর স্বপ্নের এক চিরকালীন লড়াইয়ের গল্প। চলুন আজ হাজারি ঠাকুরের সেই অসাধারণ যাত্রার গভীরে ডুব দিই, যে গল্পটা আজও আমাদের ভীষণভাবে নাড়া দিয়ে যায়। কি অসাধারণ একটা কথা, তাই না? এই একটা লাইনই যেন পুরো উপন্যাসটার আসল সুরটা বেঁধে দেয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেন আমাদের মনে করিয়ে দিচ্ছেন, স্বপ্ন দেখাটা কোনো বিলাসিতা নয়, বরং এটাই আমাদের বেঁচে থাকার শক্তি। হাজারি ঠাকুরের জন্যও এই স্বপ্নটাই ছিল তার বর্ম, যা তাকে সব খারাপ পরিস্থিতির বিরুদ্ধে লড়তে শিখিয়েছিল। তো এই গল্পের একেবারে কেন্দ্রে আছেন হাজারি ঠাকুর, এমন একজন রাঁধুনি যার হাতে ছিল জাদু। কিন্তু তার সেই প্রতিভার কোনো দামই তিনি পাচ্ছিলেন না, বরং তাকে এক দমবন্ধ করা পরিবেশে সামান্য কটা টাকার জন্য কাজ করে যেতে হচ্ছিল। তাহলে হাজারি ঠাকুর আসলে কে? গ্রামের এক অতি সাধারণ সৎ মানুষ, কিন্তু তার আসল পরিচয়টা ছিল তার হাতের রান্না, যা দিয়ে তিনি নিমেষে মানুষের মন জয় করে নিতে পারতেন। আর এই অসাধারণ প্রতিভার দাম কত ছিল জানেন? মাসে মাত্র ৭ টাকা। ভাবা যায়? আর এই সামান্য আয়ের আড়ালেই লুকিয়েছিল একটা মস্ত বড় স্বপ্ন, নিজের একটা আদর্শ হোটেল দেওয়ার স্বপ্ন। এই ছবিটা আসলে শুধু দুটো হোটেলের গল্প নয়, এটা দুটো ভিন্ন চিন্তাভাবনার গল্প বলছে। একদিকে দেখুন বেচু চক্রবর্তীর হোটেল, যেখানে লাভটাই শেষ কথা, তা সে সস্তা ডাল মিশিয়েই হোক বা খদ্দেরকে অপমান করে। আর অন্যদিকে হাজারির স্বপ্নের হোটেল, যেখানে খাবারটা শুধু পেট ভরানোর জন্য নয়, মানুষের মন জেতার জন্য, যেখানে সততাই হল ব্যবসার সবচেয়ে বড় মূলধন। হাজারির স্বপ্নটা যত বড় ছিল, বাস্তবের পথটা কিন্তু ছিল ততটাই কঠিন। প্রতিদিন তাকে শুধু দারিদ্র্যের সঙ্গেই লড়তে হতো না, লড়তে হতো তার কাজের জায়গার মানসিক অত্যাচারের সঙ্গেও। আর হাজারির এই রোজকার লড়াইয়ের পেছনে ছিল মূলত দুজন মানুষ। একজন হলেন হোটেলের কৃপণ মালিক বেচু চক্রবর্তী, যার কাছে টাকার চেয়ে বড় আর কিছুই ছিল না। আর অন্যজন পদ্মাঝি, যে হাজারির সুনাম আর প্রতিভাকে একদমই সহ্য করতে পারত না এবং পদে পদে তাকে অপদস্থ করার সুযোগ খুঁজত। একবার ভাবুন তো, ভালো রান্না করাটাই হয়ে দাঁড়িয়েছিল হাজারির অপরাধ। এই একটা কথাই বুঝিয়ে দেয় তার কাজের পরিবেশটা কতটা বিষাক্ত ছিল। মালিকের ভয় ছিল, খদ্দেররা যদি ভালো খাবার খেয়ে খুশি হয়ে যায়, তাহলে নাকি তার লাভ কমে যাবে। কি অদ্ভুত যুক্তি, তাই না? হাজারির চরিত্রটা যে কতটা উঁচুদরের ছিল, তার প্রমাণ কিন্তু এই ঘটনাটা। একদিকে অপমান আর বঞ্চনা, অন্যদিকে বেশি মাইনের লোভনীয় একটা অফার। কিন্তু হাজারি তার নীতিতে একদম অটল ছিলেন। তার কাছে বিশ্বস্ততার দামটা ছিল টাকার চেয়ে অনেক অনেক বেশি। কিন্তু হাজারির দুর্ভোগ এখানেই শেষ হয়নি। এরপর তার জীবনে নেমে আসে সবচেয়ে অন্ধকার একটা অধ্যায়, যখন সততার পুরস্কার হিসেবে তাকে পেতে হয় এক ভয়ঙ্কর মিথ্যা অপবাদ। ষড়যন্ত্রের জালটা একবার দেখুন। পদ্মাঝি নিজে চুরি করল, আর বলির পাঠা বানানো হল হাজারিকে। একজন নিরপরাধ মানুষ শুধু তার চাকরিই হারাল না, এক মুহূর্তে তার সম্মান, তার পরিচয় সব কিছু ধুলোয় মিশে গেল। তার স্বপ্নটা যেন কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। এই সময়টাতে হাজারি যেন তার জীবনের একেবারে তলানিতে এসে ঠেকেছিলেন। যখন ব্যর্থতার ভয়টা আর শুধু ভয় থাকে না, সত্যি হয়ে যায়, তখন নতুন করে স্বপ্ন দেখার সাহসটুকুও তো হারিয়ে যায়। মনে হচ্ছিল সব যেন শেষ। কিন্তু আসল গল্পটা তো এখান থেকেই শুরু হওয়ার কথা ছিল। কথায় আছে না, ধ্বংসস্তূপের মধ্যে থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠাই তো আসল লড়াই। জেল থেকে বেরিয়ে হাজারি একেবারে শূন্য হাতে ছিলেন, কিন্তু তার পাশে এসে দাঁড়ালেন কিছু ভালো মনের মানুষ, আর তাদের সাহায্যেই তিনি শুধু নিজের জীবনটাকে আবার গোছালেন না, তার ভেঙে যাওয়া স্বপ্নটাকে নতুন করে গড়তে শুরু করলেন। এই কঠিন সময়ে হাজারির পাশে এসে দাঁড়ালেন দুজন। একজন অতসী, যে শুধু টাকা দিয়েই সাহায্য করল না, বরং হাজারির সততার ওপর তার বিশ্বাসটা রাখল। আর অন্যজন কুসুম, যে তাকে মেয়ের মতো আগলে রেখে মনের জোর জুগিয়ে গেল। এই ঘটনাই যেন প্রমাণ করে দেয়, পৃথিবী থেকে ভালো মানুষ এখনও হারিয়ে যায়নি। হাজারির স্বপ্নটা কিন্তু কোনো আকাশকুসুম কল্পনা ছিল না, এর পেছনে ছিল সততা আর পরিশ্রমের এক নিখুঁত পরিকল্পনা। তিনি জানতেন, একটা হোটেলের আসল সম্পদ তার দেওয়াল বা আসবাবপত্র নয়, আসল সম্পদ হল খদ্দেরের বিশ্বাস। আর সেই বিশ্বাস অর্জন করেই তিনি শুধু হোটেলের মালিক হলেন না, হয়ে উঠলেন শহরের সেরা। হাজারির এই সাফল্য ঠিক এই কথাটাই যেন প্রমাণ করে দেয়, পথটা কঠিন হতে পারে, কিন্তু নীতির পথে চললে শেষ পর্যন্ত জয় আসবেই। যে সততার জন্য তাকে একদিন অপমানিত হতে হয়েছিল, সেই সততাই একদিন তার সম্মানের কারণ হয়ে দাঁড়াল। কিন্তু প্রশ্ন হল, ১৯৪০ সালের এই গল্পটা আজও কেন আমাদের এত নাড়া দেয়? চলুন দেখি কিভাবে এই সাধারণ রাঁধুনির কাহিনীটা সময়কে পেরিয়ে গিয়ে একটা কালজয়ী উত্তরাধিকার হয়ে উঠেছে।
এই টাইমলাইনটা শুধু কয়েকটা তারিখ নয়, এটা একটা গল্পের অমরত্বের প্রমাণ। ভাবুন একবার ১৯৪০-এর দশক থেকে শুরু করে আজকের এই ডিজিটাল যুগ পর্যন্ত। বইয়ের পাতা থেকে সিনেমার পর্দা, টিভির স্ক্রিন হয়ে এখন একেবারে ওয়েব সিরিজ, হাজারি ঠাকুরের গল্পটা বারবার ফিরে এসেছে নতুন প্রজন্মের কাছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে একটা ভালো গল্পের কোনোদিন মৃত্যু হয় না। তাহলে কি এমন আছে এই গল্পের মধ্যে যা আজও আমাদের টানে? আসলে এই গল্পটা আমাদের ভেতরের সেসব মৌলিক মূল্যবোধগুলোকে জাগিয়ে তোলে, যেমন সততা, পরিশ্রমের মর্যাদা আর স্বপ্নের পেছনে ছোটার সাহস। হাজারি ঠাকুর আমাদের এটাই দেখান যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, চরিত্র আর নিষ্ঠাই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে গেলাম। আজকের এই শর্টকাটের যুগে, যেখানে তাড়াতাড়ি সাফল্য পাওয়াই যেন শেষ কথা, সেখানে হাজারি ঠাকুরের মতো ধৈর্য, সততা আর নিষ্ঠা দিয়ে আদর্শ কিছু গড়ে তোলার প্রাসঙ্গিকতা ঠিক কতটা? উত্তরটা হয়তো আমাদের সবারই একবার ভেবে দেখা উচিত।